হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আজকের ভিডিওটা তাদেরকে নিয়ে যারা হচ্ছে ডব্লিউবিবিএসআইয়ের 150 প্লাস কাট অফে প্রিলি ক্লিয়ার করতে পারোনি তাদের জন্য। আর ভাই যারা পাস করেছো তাদেরকে কনগ্র্যাচুলেশনস। চাইলে তুমি ভিডিওটা নাও দেখতে পারো, কারণ তোমাদেরকে নিয়ে ভাই কোনো কথা নয়, কথাটা তাদের জন্যই আজকে, যাদের অনেকটাই মন খারাপ, পড়াশুনো করেছিল কিন্তু তারপরেও কাট অফ ক্লিয়ার করতে পারেনি। ওই তাদেরকে নিয়ে আজকে কথা বলবো, ঠিক আছে ভাই? এবং এটা বলতে চাই, এরকম ভিডিও আমি বারবার বানাবো, প্রত্যেকবার তোমাকে আমি বলবো যে ভাই পড়তে হবে। কারণ এটা আমি সবসময় তোমাদেরকে বলি যে হাতে তোমার একটা জিনিসই আছে ভাই, সেটা হচ্ছে পড়াশুনো করা। এবারে দেখা গেছে যে তোমাদের মধ্যে অনেকেই অনেক পড়াশুনো করেছো, অনেকে অনেকটাই পড়াশুনো করেছো, কিন্তু তারপরেও আমাদের কিন্তু মনের মতো রেজাল্ট ভাই হয়নি। বলো হ্যাঁ কি না? তো সেটা আমরা সামান্য কিছু পয়েন্টে আলোচনা করব। এবার তুমি দেখে নাও যে এই পয়েন্টগুলো তোমার ম্যাচ হচ্ছে কিনা। ঠিক আছে, যে হ্যাঁ স্যার আমি এই জিনিসগুলো করিনি, এখন মনে হয় আমার একটু ভুল হচ্ছে, তো আমি সেটাকে শুধরে নেবো, নিয়ে আমি আবার নতুন করে পড়াশুনো করব। ঠিক আছে? আর দেখো, যারা 150 কাট অফ হওয়ার পরে যাদের ভাই স্কোরটা এইটা হয়েছে না, যাদের স্কোরটা 140 প্লাসে গিয়ে আটকে গেছো ভাই, তাদের জন্য এক্সট্রা বলার কিছু নেই। তুমি যথেষ্ট ভালো জায়গাতে আছো। হয়তো এই দিনটা তোমার কাছে কোনো কারণে, হয়তো তুমি হয়তো আরও বেশি কোশ্চেন অ্যাটেম্প করতে পারতে, কিন্তু তোমার মনে হয়েছে আমি 70 প্লাস 75 প্লাস অ্যাটেম্প করে দিয়েছি, মনে হয় এর থেকে বেশি অ্যাটেম্প করলে আমার নেগেটিভ হয়ে যাবে। এরকম অনেকেরই মানসিকতা পরীক্ষা হলে কাজ করে, ওই জন্য বেশি অ্যাটেম্প করে না, অনেকে করে না। আবার অনেকে কি করে, কিছু গেস করে অ্যান্সার করে। এরকম নয় যে বিভিন্ন ধরনের যে ট্রিক্স ইউটিউবে ঘুরে বেড়ায়, যে উত্তর না জেনেও কি করে এমসিকিউ ঠিক করবে, এই ধরনের যে ট্রিক্সগুলো, সেটা নয়। একদম প্রপার ক্যালকুলেটিভ ওয়েতে যে কিভাবে আমরা এমসিকিউটা ঠিক করতে পারি, সম্পূর্ণ না জেনে কিছুটা আমার মধ্যে যদি জ্ঞান থাকে, তাহলে কিছুটা আমরা ক্যালকুলেটিভ রিস্ক নিতে পারি। সেটা কীরকম স্যার? অলরেডি আমরা বহু সময় আলোচনা করেছি। তোমার কাছে যদি 4টে অপশান থাকে, ABCD করে তোমার কাছে 4টে অপশান আছে, তুমি এবারে যদি ভাই ঠিকঠাক করে তুমি পড়াশুনো করো, যদি তোমার মধ্যে ওই টপিকটা সম্বন্ধে সাধারণ কিছু জ্ঞান হলেও তোমার কাছে আছে, তুমি নিজে একবার ভেবে দেখো, তুমি অপশান দেখা মাত্র তোমার মনে হয় স্যার অপশান বি এবং ডি তো হবেই না, বা অপশান এ এবং সি তো হবেই না, যে কোনো দুটো অপশান তোমার দেখে মনে হতেই পারে, বা তুমি যদি ঠিক করে পড়েছো তাহলে তোমার দেখে মনে হবে যে এই দুটো অপশান তো এর আশেপাশেও নয়, এখানে হবে না কোনোভাবে। বাদ বাকি দুটো অপশানের মধ্যে তখন তুমি গেস করে অ্যাটেম্প করতে পারো, কিন্তু তারও একটা লিমিটেশন আছে। সেটা কিন্তু ম্যাক্সিমাম 10 থেকে 12টা বেশি প্রশ্নের কিন্তু বেশি নয়। কারণ কি স্যার, 10 থেকে 12টা প্রশ্ন যদি তুমি অ্যাটেম্প করো, 10টা প্রশ্ন যদি অ্যাটেম্প করো, তার মধ্যে যদি 3টে ঠিক হয়ে যায়, 7টা যদি ভুল হয়ে যায়, এবং 0.25 যদি নেগেটিভ থাকে, 0.25 নেগেটিভ থাকে, তার মানে 4টেতে যদি একটা নেগেটিভ হয়, তাহলে অলমোস্ট এটা হচ্ছে দেখো 1 পয়েন্ট সামথিং হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? তাহলে 1 পয়েন্ট সামথিং নেগেটিভ, আর তুমি পাচ্ছ দেখো 3টে ঠিক করার জন্য 3 নাম্বার। অতএব তোমাকে সেখানে সামথিং পজিটিভ কিছু নাম্বার তুমি বিয়ার করতে পারবে, ঠিক কি না? সামথিং পজিটিভ কিছু নাম্বার তুমি হচ্ছে ওখানে পাবে। ওকে, তাহলে আমরা ওই জায়গা থেকে কিছুটা গেস করতে পারি। ঠিক আছে, তো এইভাবে গেস হতে পারে। এবার চলো মেন কথাতে আসি, যে স্যার আমরা যারা 140 প্লাসে গিয়ে 150-এর মধ্যে ভাই আটকে গেছে, তাদেরকে আমি বলবো যে পড়াশোনা তোমাদের ভাই যথেষ্ট ঠিক জায়গায় আছে, আর একটু মাজা কষা যদি চাও তুমি করতে পারো। ওকে, এবারে যারা ভাই এসসি ক্যাটাগরি বা এসটি ক্যাটাগরি বা কোনো ক্যাটাগরি থেকে বিলং করেও তুমি তোমার ক্যাটাগরির কাট অফ ক্লিয়ার করতে পারোনি, সেখানে কিন্তু তোমাকে অনেক বেশি ভাই হার্ড ওয়ার্ক করতে হবে। তো কারণ তোমাকে আমি বলছি, দেখো ভাই, কেউ যখন পড়ে, সে কি এই ভেবে পড়াটা তার উচিত যে আমি তো একটা ক্যাটাগরি থেকে বিলং করি, আমার কম পড়লেও হয়ে যাবে? এটা কি কখনো কেউ চিন্তা ভাবনা করে পড়ে বা পড়া উচিত বলে ভাই তোমার মনে হয়? কারণ তুমি তো জানোই না যে তোমার কম্পিটিটর কে। ঠিক আছে, আমি সবসময় বলি যে আমি টেলিগ্রামেও আমাদের শেয়ার করেছি, দেখবে, বা তুমি বিভিন্ন জায়গায় অনেক স্যারটার স্ক্রিনশট শেয়ার করেছেন, বিভিন্ন জায়গায় তুমি দেখেছো
কিছু ছেলে মেয়ে স্কোর হচ্ছে ভাই 170+। এবারে এটা কিছু মানে কি, এই যে কয়েকজন টিচার শেয়ার করছে তাদের মধ্যে কিছুজন, ভাই এর বাইরে কত স্টুডেন্ট আছে যাদের 170+, 160+, 165+ স্কোর আছে? নিশ্চয়ই আছে, অনেকে আছে। তাহলে ভাবো, তুমি কম্পিটিশানে যাওয়ার আগে যদি একবার ভেবে নাও আমার কি দরকার, আমার অনেক পড়া হয়ে গেছে। তুমি বুঝতে পারছো কম্পিটিশান কোন জায়গাতে গেছে। এবং তোমাকে আমি ওয়েস্ট বেঙ্গলের সিনারিও বলি, এখানে 2 থেকে 3 ধরনের ছেলে মেয়ে যদি আমি ক্যাটাগরিক্যালি ভাগ করি না, এক ধরনের ছেলে মেয়ে আছে তারা হচ্ছে দোটানায় পড়ে আছে যে চাকরি পাবো কি পাবো না, পড়ে কি হবে, পরীক্ষা হচ্ছে না, এটা 1 নম্বর টাইপ। দ্বিতীয় নম্বর এক ধরনের টাইপ আছে যে তুমি তাদেরকে যদি তুমি দেখো কোনো মেসে হোস্টেলে থাকো বা কারোর পরিচিতির মধ্যে থাকো, দেখবে দুনিয়াদারিতে কি হচ্ছে তার কোনো ধ্যান ধারণাই নেই। সে সকালে উঠবে, 8টায় পড়তে বসবে, 10টায় উঠবে, টিফিন করবে, আবার পড়তে বসবে, দুপুরে উঠবে, খাবে, একটু রেস্ট নেবে, আবার পড়তে বসবে, এটা সে কন্টিনিউ করে যাচ্ছে। আর এক ধরনের ছেলে মেয়ে হয় যে পরীক্ষার নোটিফিকেশান আসুক, ও পরীক্ষাকে অনেক বাকি, এই ধরনের একটা ছেলে মেয়ে হয়। এবার তুমি ভাবো, যে বা যারা আজকের 170, 80, 85 নাম্বার পাচ্ছে তারা কোন লেভেলে ভাই পড়াশোনাটা করেছে? তাহলে একবার আমার মনে এই প্রশ্ন আসা উচিত নয় কি যে আমি কেন পেলাম না? এটা তো আমার মনে প্রশ্ন আসা উচিত, হ্যাঁ কি না বলো? তুমি একবার নিজেকে ফিল করো, নিজেকে মানে যদি আমি প্রশ্ন করি যে স্যার আমি কেন পেলাম না এইটা, এটা তো আমার মনে প্রশ্ন হওয়া উচিত। পরীক্ষা সেন্টার থেকে বেরিয়ে তোমার মনে এই প্রশ্ন হওয়া উচিত যে পরীক্ষাটা মনে হয় খারাপ হয়ে গেছে, এর পরের বারে কিন্তু আমি আর ছাড়বো না। এই ধরনের ভাই মানসিকতা তৈরি করো, নাকি 10টা স্ট্র্যাটেজি নেবে, 10টা বই কিনবে, 10টা করবে, এটা কিন্তু ভাই একদমই না। 10টা PDF কিনবে, একদমই না। আমি বারবার বলি প্রিপারেশনটাকে একদম সহজ রাখো, সহজ। কিন্তু তুমি যত কমপ্লিকেটেড করতে যাবে তত কিন্তু তোমার প্রবলেম বাড়বে। এবার তুমি দেখো, আমরা ছোট করে আলোচনা করে নিই 5টা পয়েন্ট, যে আমরা কোন কোন পয়েন্টের জন্য হয়তো আমার প্রিপারেশনটা একটু আটকে গেছে, হয়তো। প্রথম কথা হচ্ছে ভাই বই। কতজন একটা বইকে ভালো করে পড়েও তুমি ফেল করেছো, মানে 140 তোমার স্কোর হয়নি, কতজন আছো বলো ভাই? এটা তো মানতে হবে যে আমি একটা বইয়ের সমান, জানো তো, একটা বইয়ের সমান 10টা PDF হতে পারে, কিন্তু মার্কেটে এরকম কোনো পিডিএফ নেই, যে বেশি না 2টো বইয়ের মোকাবিলা করবে, কারণ সম্ভবই নয়, কারণ ওরকম PDF দেওয়া সম্ভবই না। আমি সেটা সবসময় বলি, পিডিএফে কি থাকতে পারে, 4টে বই, 5টা বই, 10টা বই নাও, প্রত্যেকের কন্টেন্ট হচ্ছে ভাই 80%, 90% সেম। কোনো একটা পিডিএফে হয়তো যে বইটা তুমি পড়ছো তার থেকে 10% এক্সট্রা অন্য বইতে ছিল, সেইটা পিডিএফে তোলা আছে, পার্থক্য ভাই এটা। কিন্তু তুমি যদি ওই 90%, 80% যে বইতে যেটা আছে সেটা পড়লে কিন্তু তোমার প্রিপারেশনের ম্যাক্সিমাম পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। এবং তার সঙ্গে সবথেকে বড় যে জিনিসটা দরকার, সেটা ম্যাক্সিমামই তোমরা করো না, সেটা হচ্ছে সিলেবাস। সিলেবাস কম্পিটিটিভের হয় কতজন জানো বলো তো তোমরা? ম্যাক্সিমাম লোকই জানো ইতিহাস পড়তে হবে, ভূগোল পড়তে হবে। সিলেবাসটা কি? যে কোনো কম্পিটিটিভের তুমি বই তুলে নাও, চ্যাপ্টার ধরে সূচিপত্র দেওয়া আছে। ইতিহাসে এই চ্যাপ্টার পড়তে হবে, ভূগোলে এই চ্যাপ্টার পড়তে হবে, পলিটিতে এই চ্যাপ্টার পড়তে হবে, ইকোনমিক্সে এই চ্যাপ্টার পড়তে হবে, ট্র্যাডিশনাল জিকে এই 30-35টা টপিক আছে, 40টা টপিক আছে, সেটা পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সে টোটাল মিলিয়ে প্রায় 18 থেকে 20টা টপিক হয়, সেই 20টা টপিক থেকে যা যা প্রশ্ন আসে সেগুলো আমাকে পড়তে হবে। এটা হচ্ছে সিলেবাস। কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে দাও, বাদ বাকি ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, সায়েন্স, জেনারেল স্টাডিজ তুমি সারা জীবনে সিলেবাস একবারই কমপ্লিট করবে। পুরো কম্পিটিটিভ ফিল্ডে তুমি সিলেবাস আর নোট বানানো একবারই কমপ্লিট করবে, একবারই কমপ্লিট করার পরে তারপরে যতদিন না ভাই তুমি চাকরি পাচ্ছ,
প্রত্যেকটা সময় তোমাকে রিভিশন 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 দিতে হবে। একটা চ্যাপ্টার কমপ্লিট হবে, এমসিকিউ পড়বো, আবার সেটাকে দুবার রিভিশন দেবো। তুমি ভালো করে দেখবে, একটা চ্যাপ্টার যখন তুমি একবার পড়বে, প্রথমে যখন ওই চ্যাপ্টারটা পড়বে তখন তোমার 2 ঘন্টা টাইম লাগবে, দ্বিতীয়বার যখন পড়বে ওই চ্যাপ্টারটা তোমার টাইম লাগবে হচ্ছে 1 ঘন্টা, আর 3 নম্বর বার থেকে যতবার তুমি পড়বে ওই চ্যাপ্টার কমপ্লিট করতে হার্ডলি 20 থেকে 25 মিনিট তোমার টাইম লাগবে। তুমি একবার ট্রাই করে দেখে নিতে পারো, এবং সেটা সমস্ত চ্যাপ্টারের ক্ষেত্রে ভাই অ্যাপ্লিকেবল। তুমি ভালো করে দেখো, ভেবে দেখো এই জিনিসগুলো তুমি কখনো করেছো? তাহলে আমাদের টার্গেট প্রথম হওয়া উচিত ভাই, এই যে ফেল করলাম আমরা, পরের বার যেন স্যার আমি ফেল না করি, অ্যাটলিস্ট প্রিলি ফেল যেন না করি। এই কনফিডেন্স তোমার যেদিন তৈরি হয়ে যাবে, তোমাকে ভাই কেউ আটকাতে পারবে না। যে প্রিলিতে বা একটা কোনো পরীক্ষায় 50টা সিট আছে, যার মধ্যে জেনারেলের সিট আছে 20টা 25টা, তাতে আমি প্রিলি তো ভাই পাস করব, প্রিলি পাস করা থেকে কেউ আটকাতে পারবে না। এই কনফিডেন্স ভাই তৈরি করো। আর এই কনফিডেন্স কোথা থেকে আসবে? যত তুমি বেশি হার্ডওয়ার্ক করবে, যত তুমি নিজে পড়বে, ইউটিউব ঘুরে নয়, ফেসবুক ঘুরে নয়, ফেসবুকের 4টা স্লাইড কালেকশন করা নয়, 4টা স্লাইড 10টা স্লাইডে মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান লাইনার শেয়ার করা আছে ফেসবুক পেজে অমুক জায়গায়, ওগুলো বিজনেসের জন্য ভাই ঠিক আছে, যারা বিজনেস পারপাসে ওটা করছে ওটা তাদের জন্য প্রফিটেবল, আমার জন্য নয়। আমি ওরকম পড়বো না, আমি কম্প্যাক্ট ওয়েতে পড়বো। কম্প্যাক্ট ওয়ে কি? একটা বই নেব এবং সেটাকে শেষ করব। সারা জীবন খালি ছুটে বেড়াচ্ছে কিছুজন, এই বইটা ভালো হবে, এই বইটা ভালো হবে, ওই বইটাতে তো ভুল আছে, ওই বইটাতে তো কালারিং করা নেই, ওই বইটাতে তো দেখতে ভালো লাগছে না, ওই বইটা দেখলেই মুড চলে যায় পড়াশোনা থেকে, এই করে বেড়াচ্ছে। কোনো দিন যদি কোনো একটা বই মনে ধরে যায়, ম্যাক্সিমাম 1 সপ্তাহ, তারপরে সেই আবার একই হবে। কি লোকজন কমেন্ট করে কি, স্যার পড়তে ভাল লাগে না। কার ভালো লাগে ভাই পড়তে? কার ভাল লাগে প্রত্যেকদিন বস্তা মাথায় করে হচ্ছে মুটিয়ার কাজ করতে? কার ভাল লাগে? ভালো ভাই লাগাতে হবে, পরিষ্কার কথা। যে জিনিস ভালো লাগে না ওই জিনিস যদি একবার ভালো লাগিয়ে নাও, লাইফ চেঞ্জ হয়ে যাবে ভাই। আমি তোমাকে বলছি, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। কোনো লোকই চায় না যে সে কষ্ট করুক, কিন্তু কষ্ট তোমাকে করতে হবে, এবং এটা তুমি নিজেকে যত তাড়াতাড়ি মানিয়ে নেবে, বুঝিয়ে নেবে যে আমাকে কষ্ট করতে হবে, সেটা যে কোনো সিচুয়েশানে, যে কোনো জায়গায় একবার যদি নিজেকে তৈরি করে নাও, মানিয়ে নাও, দেখবে লাইফ একবার স্মুথ হয়ে যাবে। এই যে ভাল লাগে না পড়তে, এ করতে পারে না, একদিন যদি 2 দিন যদি খাওয়া বন্ধ হয়ে যায় না, তারপরের দিন দেখবে সব ভালো লাগবে। এইটা হচ্ছে মেন পারপাস ভাই। খাওয়া পড়ার যদি অভাব না থাকে, তখন তোমার কাছে বহু দুনিয়ার জিনিস হচ্ছে ভাল লাগবে না, অমুক জিনিস ভাল লাগবে, তমুক জিনিস ভাল লাগবে না, তমুকের জন্য মুড নেই, তমুকের জন্য মুড চলে আসবে, ভাল লাগবে। খাওয়া পড়ার যেদিন অভাব পাবে, তারপরের দিন দেখবে তোমাকে যা দেওয়া হবে তাই ভাল লাগবে। ঠিক আছে ভাই, ওকে। বই তুমি পরিষ্কার কথা, বই পড়োনি ম্যাক্সিমাম লোকে, যাদের স্কোর 120-30-এর নিচে, ভাই বই পড়োনি। ঠিক। দ্বিতীয় নাম্বার দেখো রিসোর্স, যেটা হচ্ছে ম্যাক্সিমাম লোকে আমরা ছুটে বেড়াচ্ছি, দুনিয়ার জিনিস খেয়ে নেব, দুনিয়ার মক টেস্ট আমি নিয়ে নেব, দুনিয়ার কোর্স আমাকে কিনে নিতে হবে, দুনিয়ার ইউটিউব চ্যানেল আমাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। শেষ হয়ে যাবে ভাই এগুলো করে। একদমই করো না এগুলো, আমি আবারও বলছি। কারণ তুমি যেগুলো নিয়ে বসে আছো না, একবার সৎভাবে, একবার অনেস্টির সাথে তুমি তোমার বইয়ের র্যাকটার দিকে তাকাও, তাকিয়ে চোখ বন্ধ করে একটা বই তুলে নিয়ে বলো এই বই থেকে 90% আমি উত্তর পারবো। সৎভাবে একবারে, কাউকে দেখানোর জন্য নয়। কেউ দেখতে আসবে না ভাই। এই যে তুমি ফেল করেছো না, কষ্টটা তুমি পাচ্ছ, কেউ দেখছে না। তুমি একদিন চট করে একদিন পাস করে যাবে, ফেসবুকে পোস্ট করবে সিলেক্টেড আই এম অমুক, আই এম সিলেক্টেড ইন অমুক, দেখবে তখন সবাই তোমাকে বাহবা দিতে চলে আসবে। কিন্তু ওই বাহবা কুড়ানোর জন্য তোমাকে যে কত চোখের জল ফেলতে হবে, কত যে রাত্রিবেলা জেগে বসে থাকতে হবে, তোমার ভয় লাগবে, তোমার মধ্যে অস্থিরতা তৈরি হবে, তোমার মধ্যে 10 বার এটা মনে হবে আমার দ্বারা কি হবে, তোমার মধ্যে 10 বার এই আতঙ্ক চলে আসবে, মনে হয় আমার দ্বারা আর হবে না। এগুলো আসবেই, এগুলো যার আসেনি সে নর্মাল নয়, এগুলো আসবেই। এবং সেইটা তুমি সেই মুহূর্তে কিভাবে টুইস্ট করে দিতে পারো, যে খারাপ লাগছে কিন্তু আমাকে পড়তে হবে, ওটাই হচ্ছে আমার হাতে আছে। আমি যদি না পড়ি, আমি যদি 10 ঘন্টা কান্দি বসে বসে, তাতে কিন্তু কোনো আউটপুট নেই। কিন্তু একবার কেঁদে নেবো, যে তারপরে আবার 10 ঘন্টা পড়বো, ওটার কিন্তু ভাই আউটপুট হচ্ছে পরীক্ষাতে কাজে লাগবে। এইটা হচ্ছে মেন ব্যাপার। রিসোর্স দেখো, তুমি দুনিয়ার রিসোর্স নিয়ে বসে আছো, দুনিয়ার রিসোর্স, কোনো প্রয়োজন নেই ভাই ওগুলোর। তুমি ভালো করে ভেবে দেখো, ওই জন্য বললাম বইয়ের র্যাকটার দিকে তাকাও, টেবিলে যে কটা বই পড়ে আছে দেখাও, তাকিয়ে বলো যে হ্যাঁ এই বই থেকে আমি সব জানি,
তুমি একটা বই উদ্ধার করতে পারছো না, তো তুমি একটা সাবজেক্টের 4টা বই কি করে, কোন কনফিডেন্সে উদ্ধার হয়ে যাবে বলো? একটা বই 200 পেজ 250 পেজের বই, 400 পেজের বই উদ্ধার হচ্ছে না, তুমি 300 পেজের 5টা বই নিয়ে বসে আছো। কনফিডেন্স কোথা থেকে আসবে জানো তো? একবার তুমি আমার কথা শুনে নাও, 6টা মাস একবার চলে নাও, একটা বইকে পুরো ইগোতে নিয়ে নাও। এই বই আমি আগামী 1 মাস থেকে 2 মাসের মধ্যে এমনভাবে শেষ করব, এই বইয়ের কোনো পেজের কোনো ইনফরমেশন আমার মাথা থেকে যাবেই না। এইটা একবার ইগোতে নিয়ে নাও। ওটা যখন কমপ্লিট হয়ে যাবে না, এই যে 10টা বই তুমি খুঁজে বেড়াচ্ছ, ওটা বেস্ট, তুমি যে কোনো বই তুলবে, 2টো পেজ উল্টাবে, বলবে আরে এগুলো সব আমার পড়া। এটাই হচ্ছে মজা। তুমি একবার তৈরি করে নাও একটা বই থেকে, একদম ইগোতে নিয়ে নাও যে এই বই আমি চ্যালেঞ্জ করছি নিজেকে, এই বই আমি এমনভাবে পড়বো, এই বই থেকে কোনো প্রশ্ন আমার আটকাবে না, গ্যারেন্টি একদম। ঠিক আছে? ওইটা যদি তুমি একবার তৈরি করে নিতে পারো, তুমি দেখো তারপরে 3টা বই তোলো, 3টে বই যে পেজ উল্টাবে তুমি বলবে এগুলো তো সব আমার পড়া। তখন তোমার মনে হবে যে আমাকে এক্সট্রা পড়তে হবে। কি কোথা থেকে পাবে? এমসিকিউ বা বই আরও যখন একটা কিনবে তখন পেজ উল্টে তুমি চোখে পড়ে যাবে, আরে এই ইনফরমেশনটা তো আমার জানা নেই, পড়া ভাই এভাবে হবে। কখনো অল্পতে সন্তুষ্ট হয়ে যাবে না, কারণ তুমি এখানে চেনো না কে তোমার সাথে কম্পিটিশানে আসছে। কেউ কল্পনা করতে পেরেছিলে 180, 185, 187 স্কোর করবে, 90+ হচ্ছে ঠিক করে দিয়ে আসবে? কেউ কল্পনা করতে পেরেছিলে? 90 বাদ দাও, এক্সেপশনাল আমি বাদ দিলাম, 85-র উপরে লোক ঠিক করে দিয়ে চলে আসছে, 170+ স্কোর, 165+ স্কোর। ভাবতে পেরেছ? তাহলে প্রশ্ন সহজ হয়েছে এই পরীক্ষাটাতে পার্টিকুলারলি, মানলাম। কিন্তু তুমি অন্য পরীক্ষা দিতে যাও, যারা 170-80 পাচ্ছে, ওরা কি অন্য পরীক্ষাতে ওরা পাবে না? ওরা পড়াশোনা করেনি ভাবছো? তাহলে যে ভাই রেসে এগিয়ে আছে না, ও এগিয়ে থাকবেই, আমার ওকে দেখার দরকার নেই। আমি সব সময় দেখবো আমার নিজের দিকে। আমি পারিনি, এটা ভাই মানতে শেখো, এটা মানতে শেখো। আমি পারিনি কোনো এক্সকিউজ নয়। আমি দেখেছি প্রচুর লোক কমেন্ট করছে, হ্যাঁ এরা তো এইরকম সহজ প্রশ্ন, এ তো ওরকম, এ তো সেরকম। আর তাকে জিজ্ঞেস করো তুমি কত পেয়েছো ভাই, তুমি উত্তরই পাবে না। এটাই হচ্ছে ফ্যাক্ট। যে পায় এবং যার মধ্যে ভাই যোগ্যতা আছে না, সে চিৎকার কম করে। যে পায় না, তুমি দেখে আসো, ও কোথাও গিয়ে কমেন্ট করছে না, আরে এটা তো সহজ প্রশ্ন ছিল, সবাই 180 পায়। কাউকে দেখবে না এরকম ধরনের কথা বলতে। কারণ কি? একটা কথা আছে দেখবে, যে গাছে ফল বেশি হয় না, সেই গাছ সবসময় মাথা নুয়ে থাকে। যার মধ্যে এই ধরনের পড়ার প্রতি ভালোবাসা, পড়ার প্রতি তার এমন একটা তৈরি হয়ে গেছে, ভালো লাগা তৈরি হয়ে গেছে, সে শুধু পড়ছে, সে শুধু জ্ঞানগুলোকে নিচ্ছে, রিভিশন দিচ্ছে, তার অত কিছু করার ভাই সময় নেই। আর হাফ হাফ জ্ঞান আছে, আর বাকিটা পুরোটা কি ভর্তি আছে? হিংসা ভর্তি হয়ে আছে। কোথায় বেশি স্কেচ করে ফেলেছে, দেখি তো ও ফাইনাল পরীক্ষাতে কি করে ফেলে, তাতে আমার কি ভাই লাভ হবে বলো? দেখা দরকার নেই ভাই দেখার এসবের। রিসোর্স একটা, যে কোনো জেনারেল স্টাডিজের বই হচ্ছে ভাই একটা। যে কোনো কোচিনের যদি আমি কোনো কিছু কিনি, সেটা হচ্ছে ভাই একটাই হবে, একবারই। এবারে অনেকের এই কমেন্ট থাকে বা এই ধরনের থাকে যে এই কোর্সের কোনো দম নাই, এই কোর্সের কন্টেন্ট ভালো নয়, ওই কোর্সের কন্টেন্ট ভালো নয়। সব ঠিক আছে ভাই, কিন্তু তুমি যে কন্টেন্টটা পেয়েছো, তুমি সেটা কি একবার শেষ করতে পেরেছো? সেটার থেকে যা প্রশ্ন আসবে আমি মানছি, প্রত্যেকের কন্টেন্টের অনেক ধরনের ভাগ থাকে। আমি খারাপ পড়াই, মানে খারাপ কন্টেন্ট দিই, আমার থেকে কিছু জন আছে আমার থেকে ভালো কন্টেন্ট দেয়, আরও ভালো কন্টেন্ট দেয়। কিন্তু যতটুকু তুমি পাচ্ছ, সব সময় কম্পিটিটিভে ভাই ওইটা টার্গেট রাখো যে যেটা আমার পাশে আছে সেটা যেন আমার পাশ থেকে একটা নাম্বার ওখান থেকে না ছুটে। এই ধরনের ভাই মানসিকতা তৈরি করো, না হলে কিন্তু এগোতে ভাই পারবে না। কারণ তুমি সব সময় এরকম ছুটে বেড়াবে, এটা নেই, ওটা নেই, সেটা নেই, দরকার নেই। তুমি যে কোর্স কিনেছো কোনো জায়গা থেকে, তুমি ওটা আগে ভালো করে শেষ করো। ওটা ভালো করে শেষ করে না, তুমি নিজেকে যাচাই করার জায়গাটা পাবে ভাই হচ্ছে এইখানটাতে, মক। যখন তুমি মক দিতে যাবে, যখন তুমি কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখতে পাবে, যখন তুমি আরও ভ্যারাইটিস প্রশ্ন দেখতে পাবে, এই যে বললাম সিলেবাস, এই সিলেবাস যখন তুমি শেষ করে ফেলবে না, তুমি দেখে বুঝতে পারবে যে এই প্রশ্ন হচ্ছে কোন চ্যাপ্টার থেকে কোথা থেকে দেওয়া। এবং সেটা যতক্ষণ পর্যন্ত না করতে পারছো, প্রিপারেশন ভাই ওই লেভেলে নাই। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে গিয়ে ব্যাপার হলো রিসোর্স। এরপরে হচ্ছে রিভিশন। পরীক্ষাতে গিয়ে দেখো, যারা হচ্ছে 120, 30 এরকম পেয়েছো,
তোমরা কিন্তু কেউই 160-70-এর নিচে দাগিয়ে আসোনি। ভালো করে ভেবে দেখো, হ্যাঁ কি না? যতগুলো কথা বলছি অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ স্যার এইগুলো আমার ভুল ছিল। যদি আমি ভুল বলছি তুমি বলো যে না এইগুলো এই পয়েন্টটা আপনার ঠিক হয়নি, এই পয়েন্ট অনেকবার করা, অনেকে সঠিক করার পরেও তার মার্কস আসেনি, তুমি একবার আমাকে বলো। রিভিশন হচ্ছে ভাই কি? রিভিশন হচ্ছে কি? তুমি যতটুকু পড়ছো সেইটাকে তুমি যতবার না রিভিশন দিচ্ছ, যতবার না বারবার করে পড়ছো, তুমি কোনোভাবে কমপ্লিট করতে পারবে না। পরীক্ষাতে যাবে 160টা দাগিয়ে দিয়ে আসবে, 20টা ভুল হয়ে যাবে। 20টা ভুল আর এদিকে 5 বাদ, 25 বাদ, 160-এর মধ্যে 25 বাদ চলে গেল। বুঝতে পারলে ভাই? এই জিনিস করা যাবে না, পরিষ্কার কথা। একদিকে রিসোর্স কম রাখতে হবে আর একদিকে রিভিশন, মাল্টিপল রিভিশন, যতবার পারো পড়ো। এটা ভাই খুব বোরিং কাজ, আমি জানি খুব বোরিং। রিভিশন দেবো, আবার রিভিশন দেবো, পৃষ্ঠাটা খুলবে, চোখ বন্ধ করবে, কি পড়েছি একটাও মনে পড়বে না। রিভিশন হচ্ছে ওইখানে শুরু, আমি আবার পড়বো। এবং সব থেকে ভালো লাগবে তোমার কি জানো তো? তুমি একটা বই তুমি যতবার রিভিশন দেবে তুমি ততবার নতুন নতুন ইনফরমেশান দেখতে পাবে। তুমি একবার ট্রাই করে দেখো, যত তোমার পুরনো বই আছে তুমি বহুবার পড়েছো, তুমি যতবার পড়বে ততবার নতুন নতুন ইনফরমেশান দেখবে। যেদিন ইনফরমেশান দেখা বন্ধ হয়ে যাবে তুমি বুঝবে যে বইটা তুমি আত্মস্থ করে ফেলেছো, একদম কমপ্লিট। তখন তুমি দেখবে মক টেস্ট দেবে, দারুণ স্কোর করবে। যে কোনো এমসিকিউ প্র্যাকটিস করবে, দেখবে তোমার সব উত্তর তুমি দেখতে পাচ্ছ চোখের সামনে। এইটা হচ্ছে ভাই রিভিশনের হচ্ছে মেন ফান্ডা। বই তো তোমাকে রিভিশন দিতেই হবে, ভালো লাগে না বলে কোনো জিনিস নেই এখানে, ভালো লাগাতে হবে ভাই, পরিষ্কার কথা একবারে। 3 নম্বর হচ্ছে মক টেস্ট। মক টেস্ট বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়, আমি একভাবে মক টেস্ট নেই। মার্কেটে মক টেস্টের এক ধরনের চলতি আছে, তার থেকে সম্পূর্ণ ভাই মক টেস্ট আমার আলাদা। আমি বলবো মক টেস্ট যদি তুমি আমার না দাও বেস্ট হবে। কারণ কি, আমি যে মক টেস্ট তোমার নেব, তুমি যদি অন্য জায়গাতে মক টেস্ট দিয়ে এসেছো তাহলে এই মক টেস্ট তোমার ভালো লাগবে না এবং আমার প্রতি তোমার একটা নেগেটিভ ধারণা তৈরি হবেই হবে। এবং তার জন্য আমাদের একটা ভিডিও বানানো আছে, দেখবে যে মক টেস্ট কীভাবে সলভ করা উচিত এবং মক টেস্টে স্কোর উঠছে না সেটাকে কিভাবে ম্যানেজ করা উচিত। কোনো মক টেস্ট দিয়ে ভাই 100টা প্রশ্নের মধ্যে যদি আমি 90টাই ঠিক করে দিই, বলো তোমার মনে হবে ওই মক টেস্ট অ্যানালাইজ করার মতো? তোমার কোনোভাবে মনে হবে যে ওই মক টেস্ট থেকে আমার নতুন করে কিছু শেখার আছে? ওই মক টেস্টে যদি তুমি সব প্রশ্ন পেয়ে যাও, সব প্রশ্নই তুমি পেরে গেলে, তাহলে তোমার কোনোদিন মনে হবে যে আমি যে এই বইটা পড়েছিলাম এই বইতে সার্টেন পার্সেন্টেজ হচ্ছে ইনফরমেশান কম আছে, তার জন্য আমাকে একটা রেফারেন্স বই নিতে হবে? কোনোদিন তোমার মনে হবে? কোনোদিন মনে হবে না। আর এই যে একটা ধারণা নিয়ে বসে আছো না যে এটা এই পরীক্ষার মতো প্রশ্ন, খুব বেশি দিন নয়, তুমি আমার কথাটা মিলিয়ে নেবে। একদিন একটা ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিতে যাবে, গিয়ে দেখবে এবং এটাকে তুমি রিলস হিসাবে বানিয়ে রেখে দাও। যেদিন ওরকম ধরনের জিনিস দেখবে পোস্ট করবে। আগামী 1 বছরের মধ্যে খুব বেশি হলে একদিন একটা পরীক্ষা দিতে যাবে, গিয়ে দেখবে পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ, ওইরকম ধরনের প্রশ্ন আসেইনি। এই যে তুমি যে এসআইয়ের পরীক্ষাটা দিয়ে এসেছো না, যে গতানুগতিক একই ধরনের প্রশ্ন দেখে দেখে ওইগুলোই 100 এত করে দিয়েছো, 150 স্কোর এমনি হয়েছে, একই প্রশ্ন ভাই। একদিন এরকম প্রশ্ন একটা আসবে, চুটকিতে দেখবে তুমি যে কটা প্রশ্ন দেখছো সব নতুন নতুন। তখন তুমি কি করবে? তখন তোমার কি করা উচিত? যে ছেড়ে কান্নাকাটি করে চলে আসবো, না আমি তার আগে থেকে রেডি হব, আগে থেকে সমস্ত রকম সিচুয়েশনের জন্য নিজেকে রেডি রাখবো? এটা করা উচিত? না আমি অপেক্ষা করব যে আমি কোনো একটা জায়গায় ফেল করব মেন পরীক্ষা দিতে গিয়ে, সেখান থেকে কেঁদে এসে তারপরে আমি আবার নতুন করে সব শুরু করব? ভাই কেন? তুমি কোনো একটা জায়গাতে আমি সব পেরে যাচ্ছি, সেটা তোমার জন্য ভালো? না আমি একটা কোনো প্রশ্ন পড়তে গেছি, সেখানে আমি নতুন ইনফরমেশান একটা পেয়েছি, তাহলে আমি সেটাকে আবার নতুন করে পড়ে রিভিশন দিয়ে আমি নিজের জ্ঞানটা বাড়িয়ে নেব না? আমি কি প্রত্যেক পরীক্ষাতে গিয়ে এরকম ফেল করব তারপরে বলবো পরের বার ভালো করে পড়ে আসবো? এটা কি কখনো বলবো আমি মক টেস্ট ভাই ওইভাবেই সবসময় বানাই। তুমি আমার এখানে দাও, তুমি অন্য যেখানে খুঁজে দাও, মক টেস্ট দিয়ে তোমার ফিল হবে যে আমি একটু কম জানি, ঠিক আছে? এবার সেখানে যদি তোমার এটা মনে হয় যে এই প্রশ্ন হচ্ছে ইররিলেভেন্ট প্রশ্ন, বা যে কোনো জায়গায় তুমি প্রশ্ন দিয়ে যদি মনে হয় যে এগুলো হচ্ছে এই পরীক্ষার মতো প্রশ্ন নয়, এরকম যদি মনে হয় তোমার, না আমি তোমাকে একদম স্ট্রেট বলছি, সেটা হচ্ছে কি তুমি নিজেকে আর আপগ্রেড করতে চাইছো না।
নিজেকে তুমি ওই একই জায়গাতে রেখে দিতে চাইছো। পরীক্ষা দিলাম 100-র মধ্যে 85 স্কোর করে ফেলেছি, বা 100টা প্রশ্নের মধ্যে আমি 85টা ঠিক করে দিয়েছি, 80টা ঠিক করে দিয়েছি। তুমি কোনো দিন মনে হবে যে আমার আরও কিছু জানার দরকার আছে? কোনো দিন মনে হবে? এই কোনো দিন মনে হবে না। ঠিক আছে, আমি আমার এজেন্ডাই এটা, আমার সব সময় সমস্ত ধরনের স্টুডেন্ট যে ভালো স্কোর করছে সে এমন স্কোর করুক যে র্যাঙ্ক করুক, যে মাত্র হাঁটতে শিখেছে সে যেন দৌড়াতে পারে। কিভাবে দৌড়াবে? রিভিশন দেবে, মক টেস্ট দেবে, মক টেস্ট অ্যানালাইজ করবে, রিসোর্স কম রাখবে, নিজেকে বেশি করে সময় দেবে, বেশি করে পড়াশুনো করবে, রিভিশন দেবে মাল্টিপল। আমার ভাই টার্গেট এটা। এবার তুমি এটাকে নেগেটিভ পজিটিভ যেভাবে খুশি নিতে পারো। এবং সব থেকে একদম শেষে যে পয়েন্টটা বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম যাদের স্কোর খারাপ হয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই হচ্ছে ম্যাথে খুব একটা বেশি স্ট্রং নয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে এত বেশি রিসোর্স হয়ে গেছে, এত ইউটিউবে কন্টেন্ট ভাই চলে এসেছে, প্রত্যেকে কম বেশি ইউটিউবের কন্টেন্ট কনজিউম করছে, মানে দেখছে, এবং সেখান থেকে ওই যারা আবার নিজেকে আপগ্রেড করছে। ম্যাথ এমন একটা সাবজেক্ট, তুমি যদি কোনো টিচারের কাছে পড়ে নাও, সে যদি ঠিকঠাকভাবে পড়ায়, একটা চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট যতগুলো ধরনের টাইপ হয় এবং মিনিমাম 200 কোশ্চেন যদি তোমাকে করিয়ে দেয় অ্যারিথমেটিকের ক্ষেত্রে, তাহলে তুমি জানবে যে ম্যাথে তুমি যথেষ্ট ভালো জানো, এবং ওটাকে তোমাকে রিভিশন দিয়ে নিতে হবে ভালো করে বারবার করে। এবং তারপরে যখন মক টেস্ট দিতে যাবে, মক টেস্টে যদি নতুনত্ব কিছু পাও সেটাকে সলভ করে নেবে। এইটা যদি করতে পারো, ম্যাথে ভাই কোনো খামতি রাখা যাবে না। ম্যাথ আর জিআইতে কোনো খামতি রাখা যাবে না, কারণ এর যে সিলেবাস না, এটা তুমি যদি একবার রেডি করে নাও কমপ্লিট, নতুনত্বের কিছু নেই। কিন্তু জেনারেল স্টাডিজের কোশ্চেন কি হতে পারে, স্ট্যান্ডার্ড হয়ে যেতে পারে। জেনারেল স্টাডিজের কোশ্চেন ঘুরিয়ে কিছু আসতে পারে, যার কোনো শেষ নেই। কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক বছর তোমাকে আপডেট করতে হবে, যার কোনো শেষ নেই। কিন্তু এই ম্যাথ আর জিআই এমন একটা সাবজেক্ট, এবং ইংলিশের ক্ষেত্রেও প্রায় বলা যেতে পারে, তবুও ইংলিশের ক্ষেত্রে অনেক নতুন নতুন ওয়ার্ড ইনক্লুড হয়, যদিও আমাদের পরীক্ষাতে স্টেট গভর্নমেন্টের যে পরীক্ষা হয় সেখানে এমন কিছু ইংলিশ বিশাল কিছু আসে না, ওগুলো ব্যাঙ্কিংয়ের জন্য বলা যেতে পারে বা এসএসসির জন্য বলা যেতে পারে। কিন্তু যারা আমাদের স্টেটের পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ না ভাই, ম্যাথ আর জিআইতে তোমাকে স্ট্রং হতেই হবে। তুমি 6টা মাস টাইম দাও, দেখো তুমি ম্যাথ জিআইতে কীভাবে শিখে যাবে। আমারই চ্যানেলে তুমি ডেসক্রিপশানে দেখো, চ্যাপ্টার ধরে ফ্রিতে বলছি, আমি তোমাকে কোনো পেড কোর্স বলছি না, তুমি ফ্রিতে যেগুলো করা আছে না, ওইগুলো যদি তুমি ভালো করে নাও, তুমি দেখবে কতটা তুমি ইমপ্রুভ করে নেবে। এতটা বেস লেভেল থেকে তোমার কোনো জায়গায় তুমি পাবে না। এবারে একটা জিনিস জানবে, বেসটা যদি তুমি ঠিক না থাকে, তুমি 100 কেন 500 অঙ্ক করে নিলেও পরীক্ষা হলে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাবে। কিন্তু বেসটা যদি ঠিক থাকে, যে এতগুলো জিনিস কিনলাম, এতগুলো বিক্রি করলাম, তার মধ্যে লাভ ক্ষতির কনসেপ্ট কী আছে, শুধুমাত্র এখানে একটা জিনিস বলে দেবে যে 10টা জিনিস কিনে 20টা জিনিস বিক্রি করেছি, এবং ওখানে কত পার্সেন্ট লাভ, এত পার্সেন্ট লাভ পেতে গেলে কতগুলো জিনিস আমার রেখে দিতে হবে। একটু এধার ওধার করে দিলেই তুমি খেলা শেষ হয়ে যাবে। ওই জন্য কনসেপ্ট হচ্ছে ভাই মেন, ম্যাথ আর জিআই একবার রেডি করে নাও। দেখো এই যে ডব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা আছে সামনে, এই তো আমি মক টেস্ট নিয়েছি বা মক টেস্ট নিচ্ছি, 10টা মক টেস্ট আমাদের চলবে ফ্রিতে। তো সেক্ষেত্রে দেখো 3-4টে মক নিয়ে অনেকের স্কোর হচ্ছে দেখো 85-র মধ্যে 30-32 স্কোর হচ্ছে। তাহলে তোমার এটা বুঝতে হবে যে ও কিন্তু ম্যাথ জিআইটাও ঠিক করে পাচ্ছে না, বা 85-র মধ্যে কেউ যদি 50 পাচ্ছে, তাতে বুঝতে হবে যে ও ম্যাথ জিআই কিন্তু ম্যাক্সিমাম স্কোর ওখান থেকে করতে পারছে না। তুমি ভাবো 85-র মধ্যে 50ই তো আছে ম্যাথ জিআই, তুমি ম্যাথ জিআই 50-এর মধ্যে 45 তোমাকে ঠিক করতেই হবে। তোমাকে 40+ যদি তুমি ওখানে স্কোর করো, বাদ বাকি 25-এর মধ্যে ঠিকঠাক জিআই জিকে পড়লে তো তুমি 10 আরামসে পাবে, 10-15 তো অ্যাকসেপ্ট করাই যায়। তাহলে তুমি ভাবো একটু স্ট্র্যাটেজিক্যালি যদি তুমি যাও, তুমি আরামসে স্কোর করতে পারো। তুমি সেখানে স্কোর তোমাকে কে বুস্ট করছে, দেখো ম্যাথ এবং জিআই। এটা যদি তোমার রেডি না থাকে, তুমি যত জেনারেল স্টাডিজ পড়ে নাও, তুমি পরীক্ষা হলে গিয়ে দেখতে পাবে 10 থেকে 15টা কোশ্চেন তুমি কোনোদিন জানোই না, এবং এমন কিছু প্রশ্ন তুমি পাবে যেগুলো দেখে তোমার মনে হবে, এবং যেগুলো তুমি দাগিয়ে দিয়ে আসবে সেগুলো তুমি ভুল দাগিয়ে দিয়ে আসবে, এবং তুমি আজ পর্যন্ত যা জানতে সেটা ভুলই জানতে, এরকম হবে শিওর। এবং যারা পরীক্ষা দিয়েছো অবশ্যই তুমি কমেন্ট করে ভাই বলো যে হ্যাঁ এই জিনিসগুলো তোমাকে আমি ঠিক বলছি কি বলছি না। ঠিক আছে,
যতবার তুমি ফেল করবে ততবারই আমি এই ধরনের ভিডিও নিয়ে আসবো। সে তোমার অনেকের খারাপ লাগবে, একই ভিডিও একই কথা বারবার, একই কথা বারবার না শোনার হলে ভাই পাস করে যাও, পাস করে চলে যাও। কে মনে রাখতে, কে এই মুখ দেখতে বলেছে তোমাকে? ঠিক আছে, অতএব ফেল যারা করবে প্রত্যেক মুহূর্তে রাস্তা সোজা করার জন্য আমি কথা বলবো। যার ভালো লাগবে সে শুনবে। আর আমি তোমাকে এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তুমি 6 মাস একবার আমার কথা মতো চলে নাও, একবার 6 মাস। তুমি তো অনেক জায়গা ঘুরেছো, অনেক কিছু করেছো, অনেক কিছু ট্রাই করেছো, 6 মাস ঘুরে নাও, 6 মাস একবার চলে নাও আমার সাথে। 1 নাম্বার পয়েন্ট, বই পড়তে হবে, যে কোনো একটা বইকে জল করে ফেলতে হবে, ওই বইকে থেকে যেন কোনো প্রশ্ন বাদ না যায়। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে রিসোর্স কম রাখতে হবে, একটা বই পড়ে নিলাম, তারপরে হচ্ছে এমসিকিউ বই আমি একটা দুটো সলভ করব। 3 নাম্বার হচ্ছে মক টেস্ট দেবো এবং মক টেস্টকে প্রপার ওয়েতে সলভ করব। আমি 100টা প্রশ্নের হচ্ছে মক দিয়েছি, যার মধ্যে আমি 50টা পেরেছি, তার মধ্যে হচ্ছে 30টা ম্যাথ জিআই ছিল, 20টা মাত্র আমি পেরেছি জিকে। অতএব বাকি জিকেগুলো আমি কেন পারলাম না, তার কি কি এক্সট্রা পয়েন্ট আছে সেগুলো আমি আত্মস্থ করব এবং সেগুলোকে সব গুছিয়ে রাখবো প্রিন্ট আউট করে। সপ্তাহে অন্তত একবার হলেও ওই যেগুলো পারিনি সেগুলোকে লাল কালি দাগ দিয়ে রাখবো, সেগুলোকে আমি আবার রিভিশন করব। পড়া ভাই ওইভাবেই হবে। প্রথম তোমার সিলেবাস শেষ করতে 1 বছর টাইম যাবে, 6 মাস টাইম যাবে, 7 মাস টাইম যাবে। তারপরে যে তুমি পুরো জিনিসটা যে পড়েছো ওটাকে রিভিশন দিতে ম্যাক্সিমাম 10 দিন টাইম যাবে, ম্যাক্সিমাম 15 দিন। তুমি যখন রিভিশন দেবে না, আমি তোমাকে বলছি তোমার এত আনন্দ হবে তুমি ভাবতে পারবে না। আরে স্যার এটা তো আমি পড়েছি, আরে এটা তো আমার জানা। চোখ বন্ধ করবে, সমস্ত ইনফরমেশন তোমার চোখের সামনে চলে আসবে, মজাটা তখন আসবে। ঠিক আছে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আমরা ডব্লিউবিপি কনস্টেবল সামনে পরীক্ষা আছে, সেটার একটা স্ট্র্যাটেজি ভিডিও আনবো। 25টা দিন আর 20টা দিন বাকি আছে, আর কীভাবে নিজেকে রগড়াতে হয় সেটা তোমাকে আমি শিখিয়ে দেবো। নিজেকে একবার রগড়াও, পরীক্ষার দিন দেখবে কনফিডেন্সের সাথে পরীক্ষায় দিয়ে যাবে। 20 দিনে ভাই অনেক কিছু করা যায়, অনেক কিছু। একবার চেষ্টা করো, দেখো কি করতে পারো। ঠিক আছে, চলো ভালো থাকবে, বাই।